সামান্য এক চেন চুরির কেস তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য, যার সাথে জড়িয়ে রয়েছে রুক্ষমেজাজি বদরাগী এক পুলিশ অফিসার হরিশঙ্করের অতীত জীবন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, হরির সে বিষয়ে কিছুই মনে নেই। সে যখনই এই কেসের গভীরে যেতে নেয়, তখনই বাকি পুলিশ সহ সবাই যেন কেন তাকে এই কেস থেকে দূরে সরিয়ে দিতে চায়। কিছুটা সাসপেন্স, কিছুটা থ্রিলার আর ভয়ঙ্কর বিবেকহীনতার নির্মম পরিচয় রয়েছে এই গল্পে। কি ঘটেছিল হরির জীবনে? পুলিশেরাই বা কেন তাকে এই কেস থেকে সরিয়ে দিতে চায়? আর হরি এই কেসের গভীরে গিয়ে ঠিক কি এমন ভয়ঙ্কর তথ্য পেয়েছিল? আর এরপর সে কি করেছিল? তাই দেখব আজকের এক্সপ্লেন করা মালায়ালাম ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি অফিসার অন ডিউটিতে। ৮ মাস আগে বেঙ্গালুরুর এক পুলিশ অফিসার কিছু লিখছে। তার লেখা নোটটা টেবিলের উপরে রেখেই সে ভয়ে ভয়ে ঘরের মাঝখানে এসে সিলিংয়ের সাথে বাঁধা রশিতে ঝুলে পড়ে। আর ধরফর করতে করতে তার মৃত্যু হয়। মানে সেটা সুইসাইড নোট ছিল। ঘরের এক কোনায় কিছু মানুষের ছায়া দেখা যায়। তাহলে কি এটা আত্মহত্যা, নাকি আত্মহত্যার আদলে সাজানো কোনো মার্ডার? গল্প চলে আসে প্রেজেন্টে। প্রতিদিনের মতোই শুরু হয় কেরালার মানুষের ব্যস্তময় জীবন। এক পুলিশ একটি নেম প্লেট টেবিলে রাখলে দেখা যায় তাতে হরিশঙ্কর আইএসএইচও লেখা। মানে এই থানার আইএসএইচও হরিশঙ্কর। থানার এসআই কাউকে ফোনে বলছে সে এখনো আসেনি, আসলে আমি আপনাকে জানাবো। তখনই একটি বাস থানার সামনে এসে থামলে এসআই গিয়ে জানতে চায় কি হয়েছে। বাস কন্ট্রাক্টর ৩জন মহিলাকে দেখিয়ে বলে বৃদ্ধ মহিলাটির চেন হারিয়েছে। সে বলছে পাশের ২জন তার চেন চুরি করেছে। এসআই ওই ৩জনকে বাস থেকে নামিয়ে বাসের ভিতরের সবাইকে বলে ৫ মিনিট সময় দিলাম। কেউ যদি নিয়ে থাকো তাহলে বাইরে ফেলে দাও, অন্যথায় কিন্তু ভালো হবে না। গাড়িতে চেক করে চেন পাওয়া না গেলে এসআই বলে গাড়িতে না থাকলে তো তোমাদের কাছেই থাকবে। কিন্তু মহিলা দুটি কোনোভাবেই স্বীকার করছিল না। তখনই এই থানার সিআই হরিশঙ্কর চলে আসে, যাকে দেখে সব পুলিশেরা সোজা হয়ে দাঁড়ায়। হরি ভিতরে চলেই যাচ্ছিল, তখনই মহিলাদের কারো মুখে চেন শব্দটা শুনে ফিরে এসে জানতে চায় কি হয়েছে। হরি ঘটনা শুনে শাড়ি পরা মহিলাটিকে ভয় পেতে দেখে জানতে চায় লেডি কনস্টেবল কোথায়। এসআই বলে ২জন ছুটিতে আর একজন ট্রেনিংয়ে আছে। হরি মহিলাটির কাছে গিয়ে বলে চেন দিয়ে দাও। মহিলাটি বলে বলেছি তো চেন নেই, চাইলে চেক করুন। হরি মহিলাটির চুলের মুঠি ধরে বলে তুই আমাকে শিখাবি আমি কি করব? মহিলাটি রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে আমি কিন্তু প্রেগনেন্ট। অমনি হরি তার পেটে লাথি মারলে পাশের মহিলাটি ভয়ে ভয়ে বলে চেন আমার কাছে, ওকে ছেড়ে দিন। হরি সব পুলিশের উপর চিৎকার করে বলে যদি কিছু বুঝতেই না পারো তাহলে ওই ইউনিফর্মটা পরো কেন? এরপর নিজের কেবিনে এসে টেবিলের নেম প্লেটটা ডাস্টবিনে ফেলে দেয়। আসলে মানুষের প্রমোশন হলেও এই হরির ডিমোশন হয়ে ডিওয়াইএসপি থেকে সিআই হয়ে গেছে। এসআই এসে চেন চুরির কোনো এফআইআর করবে কিনা জানতে চাইলে হরি বলে কেস হলেই তো ওই বুড়ো মহিলার কোর্টের চক্কর কাটতে কাটতেই দিন যাবে, তাকে যেতে দাও। এসআই বলে আপনি তাকে মেরেছেন, আমরা তার চিকিৎসা না করে ছেড়ে দিলে আর সে কমপ্লেন করলে আমরা ফেঁসে যাব। হরি বলে তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? বলে রেগে তাকালে এসআই সরি বলে চলে যায়। এসআই বাইরে এসে ডিওয়াইএসপি সাহুলকে ফোন দিয়ে সব জানালে সাহুল বলে আমি দেখছি। সাহুলের স্ত্রী চিত্রা এসে কি হয়েছে জানতে চাইলে সাহুল বলে আজই হরির সাসপেনশন উঠেছে আর আজই সে ঝামেলা শুরু করেছে। হরি তার স্ত্রী গীতাকে ফোন দিয়ে জানতে চায় সে কি মেয়েকে কলেজে নামিয়েছে। কথাটা শুনেই গীতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কথা ঘুরিয়ে সে বলে সময় মতো ওষুধ খেয়ে নিও। আর্জেন্ট ফোনের কথা বলে হরি ফোন কেটে দেয়। কিন্তু সে ফোনটি রিসিভ না করে থানার সবাইকে একত্র করে প্রচণ্ড রেগে বলে আমি জানি তোমরা সতর্ক, কিন্তু সেটা আমাকে দেখাতে আসবে না। আর হ্যাঁ, আমার কথা মানতে না পারলে ছুটি নিয়ে নাও, না হয় চাকরি ছেড়ে দাও। এসআই এর দিকে তাকিয়ে বলে যে আমার ব্যাপারে সিনিয়রকে জানাবে তার জীবন তো আমি নরক করে ছাড়বো। তখনই থানার ল্যান্ডলাইনে সিনিয়রের কল আসলে তা রিসিভ করে হরি বলে আমি জানি তুমি কেন ফোন করেছো, এক কাজ করো তুমি এখানে চলে আসো আর থানা সামলাও, বলেই ফোন কেটে দেয়। এতক্ষণে নিশ্চয়ই হরির রাগটা বুঝতে পেরেছেন,
তার কাছে ছোট বড় কোনো কথা নেই। সে যেটা বলবে সেটাই শেষ কথা। ফোন কেটে পিছনে ঘুরতেই সে দুজন লোককে দেখতে পায়। মহিলাটি বলে, আমি শ্রীরাম ফাইন্যান্সে কাজ করি। আজ সকালে সে আমাদের এখানে একটি চেন বিক্রি করতে আসে, যা নকল ছিল। চন্দ্রবাবু বলে সে মিথ্যে বলছে। আমি চেন দিলে তা পরিবর্তন করে এখন বলছে আমার চেন নকল ছিল। হরি বলে, তোমার চেন দেওয়ার সাথে সাথে তারা একটি নকল চেন বানিয়ে ফেললো। চন্দ্রবাবু বলে, আমি চোর নই স্যার, আমি একজন বাস কন্ট্রাক্টর। মেয়ের জন্মদিনে চেনটি তাকে কিনে দিয়েছিলাম। এখন স্ত্রীর অসুস্থতার কারণে সেটি বিক্রি করতে গেছি। আমি মিথ্যে বলছি না। সত্যতা প্রমাণের জন্য হরি চেনটির ওজন আর কোথা থেকে কিনেছিল জানতে চাইলে চন্দ্রবাবু বলে 20 গ্রাম, আনাসওয়ারা জুয়েলারি থেকে। 2 আগস্ট 2022। ওই দিন মেয়ের জন্মদিন ছিল, তাই মনে আছে। চন্দ্রবাবু সত্যি বলছে কিনা সেটা জানার জন্য একজনকে দোকানে খোঁজ নিতে বলে। সাহুল থানায় আসলে এসআই তাকে জানায় হরি থানায় নেই। একটা নকল চেনের কেস আসলে সে নিজেই সেটা তদন্ত করতে গেছে। হরি হাসপাতালে এসে চন্দ্রবাবুর মেয়ের কাছে জানতে চায়, এই চেনটা কি তোমার বাবা তোমাকে দিয়েছিলেন? মেয়েটি চেন না দেখেই হ্যাঁ বলে দেয়। হরি বুঝতে পারে মেয়েটি মিথ্যে বলছে, তাই সে এক কনস্টেবলকে বলে চন্দ্রবাবুকে নিয়ে ডক্টরের কাছে যেতে, আর ডক্টরকে বলতে টাকার জন্য তাকে যেন প্রেশার না দেওয়া হয়। হরি চন্দ্রবাবুর মেয়েকে বাইরে নিয়ে গিয়ে বলে, চেন না দেখেই হ্যাঁ বলে দিলে মানে তুমি মিথ্যে বলছো। সত্যি না বললে তোমার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মেয়েটি ভয়ে ভয়ে বলে, চেনটি হারিয়ে গিয়েছিল। বাবার ভয়ে আমি একটি নকল চেন বানিয়ে নিয়েছিলাম। হরি বলে, তুমি আবারও মিথ্যে বলছো। তুমি জানো চেনটি নকল প্রমাণিত হলে তোমার বাবাকে জেলে যেতে হবে, তবু তুমি তাকে সত্যিটা বলতে পারোনি, মানে তুমি চেনটি হারাওনি। মেয়েটি এবার কাঁদো কাঁদো মুখে বলে, আমি কাউকে পছন্দ করতাম, সে আমাকে নেশা করিয়ে আমার সাথে খারাপ করে, আর চেনটিও নিয়ে যায়। চন্দ্রবাবুর স্ত্রী মেয়ের এই অবস্থা দেখে তার কাছে জানতে চায় কি হয়েছে। পুলিশ তোমার কাছে কি জানতে চাইছে? চন্দ্রবাবুকে বলে, পুলিশ কি বলছে আমাদের মেয়েকে? চন্দ্রবাবু মেয়ের দিকে তাকিয়ে দেখে সে অনেক ভয় পেয়ে আছে। হরি চন্দ্রবাবুকে বলে, আপনার স্ত্রীর অপারেশন হয়ে গেলে মেয়েকে নিয়ে থানায় আসবেন। চন্দ্রবাবু বলে, কিছু কি ভুল হয়েছে স্যার? হরি কিছু না বলেই চলে যায়। হরি চেনের ছবি তুলে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে বলে, এই চেনের আসল ওজন কত, কোথা থেকে কেনা হয়েছিল, আর কোথায় বিক্রি হয়েছে আমাকে জানাও। দেখা যায় চন্দ্রবাবু সত্যিই বলেছিল, কিন্তু পরে কোথায় বিক্রি হয়েছে তা 30টি দোকান ঘুরেও না পেয়ে প্রবীণ বলে, মনে হয় না এটা খুঁজে পাওয়া যাবে। অ্যান্থনি বলে, তুমি হরি স্যারকে চিনো না? পাওয়া যায়নি বললে আবার পাঠাবে। বলে আবারও খোঁজা শুরু করলে এক দোকানদার বলে, আপনারা এই চেন দেখিয়েছেন, এর সাথে আরো 2টি চেন একসাথে বিক্রি হয়েছিল। দেখা যায় 3টি চেনই হাসিনা নামের এক মেয়ে বিক্রি করেছিল। প্রবীণরা তার ডিটেইলস নিয়ে কাজের জায়গায় গিয়ে হরিকে ফোন দিয়ে জানায়, হাসিনা কাজে আসেনি, হিমাচলে ঘুরতে গেছে, আর ফোনও বন্ধ। হরি বলে, ঠিক আছে, সে যেন জানতে না পারে আমরা তার খোঁজ করেছি। এরপর তার উকিলকে বলে, আমার সিনিয়ররা ভাবছে আমাকে ডিমোট করলেই কেরালা পুলিশের সব ডিসিপ্লিন ফিরে আসবে। উকিল বলে, আমি পিটিশন করব, কিন্তু মনে হয় না আমরা জিততে পারবো। হরি রেগে বলে, যদি জিততে পারো তাহলেই পিটিশন করো, নইলে আমি অন্য উকিল দেখে নিব। উকিল বলে, থামো, এই অ্যাটিটিউডের জন্যই ডিওয়াইএসপি থেকে সিআই হয়ে এখন ছোটখাটো কেস সামলাচ্ছ। হরি কিছু না বলেই চলে যায়। আসলে এই উকিল হরি আর সাহুল 3 বন্ধু, তাই তারা এভাবে কথা বলে। অ্যান্থনি হরিকে বলে, 2টি চেনের ডিটেইলস পাওয়া গেছে, একটি চন্দ্রবাবুর আর একটি জোসেফ চেম্বুলা নামের একজন কিনেছিল, যে কান্নাকাটা পুলিশের এসআই ছিল। আত্মহত্যা করেছে বলে তার ডিটেইলস হরিকে দেয়। আর তৃতীয় চেনটি গিরিপাই জুয়েলারি থেকে কেনা। কে কিনেছিল ডিটেইলস নিয়ে আপনাকে জানাচ্ছি। হরি জোসেফের বাসায় আসলে জোসেফের স্ত্রী বলে, জোসেফ আত্মহত্যা করার মতো মানুষ ছিল না। কতদিন আগের ঘটনা জানতে চাইলে জোসেফের স্ত্রী বলে, 8 মাস। মানে মুভির শুরুতে যে লোকটাকে আত্মহত্যা করতে দেখানো হয়েছিল, এই সেই জোসেফ। হরি জোসেফের মেয়ের কাছে জানতে চায়, এটা কি তোমার চেন? জোসেফের মেয়ে অ্যাঞ্জেল বলে, এটা তো ছিনতাই হয়েছিল, বাবার সাথে গিয়ে আমি কেসও করেছিলাম। কোন থানায় জানতে চাইলে অ্যাঞ্জেল জানায় ওয়েস্ট থানায়। হরি ওয়েস্ট স্টেশন থেকে কেসের কপি আনতে বলে। তৃতীয় চেনের বিল দেখে অ্যান্থনি আর প্রবীণ দুজনেই অবাক হয়। আর অ্যান্থনি সাহুলকে ফোন দিয়ে কিছু একটা বললে সাহুল বলে,
ওকে আর কোনো ইনফরমেশন দিবে না। জিজ্ঞেস করলে বলবে তোমরা দোকান খুঁজে পাওনি, আর এক্ষুনি আমার কাছে চলে আসো বলে ফোন কেটেই এসপিকে ফোন দেয়। হরি অ্যান্থনিকে ফোন দিয়ে না পেয়ে প্রবীণকে ফোন দিয়ে জানতে চায় তৃতীয় চেনের খবর কি। প্রবীণ বলে নেটের কারণে বিল আসতে একটু দেরি হচ্ছে, পেলেই আপনাকে জানাবো। চন্দ্রবাবু থানায় আসলে হরি বলে আমি তো তোমার মেয়েকে নিয়ে আসতে বলেছিলাম। চন্দ্রবাবু বলে মেয়েকে কি খুবই দরকার, আনতেই হবে? হরি বলে তোমার মেয়ে কাউকে পছন্দ করত, সে তার সুযোগ নিয়েছে, সাথে চেনটিও। চন্দ্রবাবু বলে আমার মেয়ের উপর আমার যথেষ্ট ভরসা রয়েছে, ও এমনটা করতেই পারে না। আর আপনার সাথে কথা বলার পর ও কেমন ভয় পেয়ে আছে, ওকে এমন দেখে তো এখন আমার ভয়ই হচ্ছে। যা কিছুই হয়ে যাক না কেন আমি মেয়েকে থানায় আনবো না। হরি বলে তোমার নাবালিকা মেয়ের সাথে অন্যায় হয়েছে, এটা জানার পরও যদি তুমি প্রতিবাদ না করো তাহলে আমি তোমাকে পক্সো কেসে ফাঁসিয়ে দিব। হরি সাহুলের কাছে আসলে সাহুল কেস সম্পর্কে জানতে চাইলে হরি বলে চেঞ্চুরির কেসটি এখন পক্সো কেসে দাঁড়িয়েছে। আমার মনে হয় জোসেফের মেয়ের সাথেও একই ঘটনা ঘটেছে। আরেকটি চেনের ডিটেইলস পেলেই আমরা ক্লিয়ার হব। সাহুল বলে হায়দ্রাবাদে সাইবার ক্রাইম ট্রেনিং হচ্ছে, এসপি চায় তুমি সেই ট্রেনিং এ যাও। হরি যাওয়ার সময় সেখানে অ্যান্থনিকে দেখে রেগে ফিরে এসে সাহুলকে বলে আমাকে হায়দ্রাবাদে পাঠিয়ে এই কেস থেকে দূরে সরাতে চাও? পারবে না, আমি এর শেষ দেখেই ছাড়বো বলেই সে রেগে বের হয়ে যায়। হরি বাসায় ফিরে তার মেয়ে মিন্নুকে দুটি চকলেট দিয়ে বলে একটি দিদিকে দিও। এটা শুনেই মিন্নু আর তার মায়ের মুখ কেমন যেন হয়ে যায়। হরির কাছে ফোন আসলে কিছু একটা শুনে হরি তখনই বেরিয়ে যায়। এদিকে সাহুল চিট্টি নামের একজনকে বলে এই রাতের বেলা কিছুই করা যাবে না, সকাল হলে করতে হবে, দয়া করে তুমি সবাইকে শান্ত করো। চিট্টি বলে সেটা না হয় আমি করে নেব, কিন্তু আপনাকে ওই হরির বিপক্ষে কেস লিখতেই হবে। হরি আসলে একজন এসে বলে আপনার সেখানে যাওয়া ঠিক হবে না, সবাই খুব রেগে আছে। কিন্তু হরি কি কারো কথা শোনার লোক? হরিকে দেখে চন্দ্রবাবু রাগে ক্ষুব্ধ হয়ে বলে বলেছিলাম না আমার মেয়ের পিছনে না পড়তে, আপনিই আমার মেয়েকে মেরে ফেলেছেন, এবার শান্তি হয়েছে তো? হরি বলে নিজে এগিয়ে আসতে পারোনি, এখন আমাকে দোষ দিচ্ছ? এর পিছনে কে বা কারা আছে তা আমি ঠিকই খুঁজে বের করব বলে দরজা খুলে ভিতরে কিছু একটা দেখে হরি কেমন যেন হয়ে যায়, আর তার কিছু স্মৃতি মনে পড়ে। হরি কোণে একটি দরজায় লাথি দিচ্ছে। হরির এমন অবস্থা হয় যেন সে নিঃশ্বাসই নিতে পারছে না। হরির এই অবস্থা দেখে বাকি পুলিশেরা ভিড় ঠেলে হরিকে গাড়িতে তুলে দেয়। হরি বাড়ি আসলে গীতা তাকে গ্লাসে পানি দিলে হরির যেন তাতে কিছুই হয় না, তাই সে জগ ধরে পানি খেতে থাকে। হরি গীতার কাছে জানতে চায় নীলা কোথায়। গীতা বলে ওর মাথা ব্যথা তাই ঘুমাচ্ছে, কিন্তু হরি যেন কিছুতেই শান্ত হতে পারে না, তাই সারা ঘরে নীলাকে খুঁজতে থাকে। কিন্তু কোথাও নীলাকে না পেয়ে গীতার গলা চেপে ধরে বলে আমার মেয়ে কোথায়। তখন মিন্নু এসে মাকে মারতে দেখে ভয় পেলে এবার আর গীতা সহ্য করতে না পেরে হরির কলার চেপে ধরে বলে তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো, তোমার জন্যই আজ আমার মেয়ে পৃথিবীতে নেই। হরির পৃথিবী যেন থেমে যায়। গল্প চলে আসে অতীতে। হরি একজনকে ধরার জন্য দৌড়াচ্ছে, কিছুটা চেজিং এর পর হরি তাকে ধরেও ফেলে। সাহুল এসপিকে বলে ওর নাম শ্যাম, ওর জন্যই থমাসের মেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এসপি জানতে চায় এদের মধ্যে শত্রুতা কিসের। সাহুল বলে কয়েক বছর আগে 16 বছরের এক মেয়ের সাথে অন্যায় করার কারণে থমাস ওর নামে পক্সো কেস ফাইল করেছিল। দুই পরিবারই এই কেস ফাইল করতে মানা করেছিল। কেস ততদিনে ওয়েলফেয়ার কমিটিতে চলে গিয়েছিল, তাই থমাসের আর কিছুই করার ছিল না। এসপি বলে যত রকম কেস দেওয়া যায় ওর উপর দিয়ে দাও, এবার যেন ও কোনোভাবেই ছাড়া না পায়। তখনই একজন এসে তাদের জানায় একটা প্রবলেম হয়ে গেছে। সাহুল সাথে সাথে গীতাকে ফোন দিয়ে কিছু একটা বলে বলে হরিকে বাড়িতে ডেকে নিতে। হরি চলেই যাচ্ছিল তখনই থমাসকে তড়িঘড়ি করে সেখানে আসতে দেখে। থমাসকে দেখেই শ্যাম বলে দেখুন স্যার, মেয়ের খুব ভালো ভিডিও বানিয়েছি। থমাস সাথে সাথে শ্যামকে ইচ্ছা মতো মারতে থাকে। হরিকে দেখে একজন ল্যাপটপ বন্ধ করতে গেলে হরি জোর করেই সেটা দেখে। হরি সেখানে তার মেয়ের ভিডিও দেখে, মানে শ্যাম হরির মেয়ের সাথেও একই কাজ করেছে। এটা দেখে তো হরি ল্যাপটপ দিয়েই শ্যামকে মারতে থাকে। হরি শ্যামের গলা চেপে ধরলে সবাই মিলে চেষ্টা করেও তাকে ছাড়াতে পারে না। যতক্ষণে ছাড়িয়ে নেয় ততক্ষণে শ্যাম মারা গেছে।
এদিকে নীলা কাঁদতে কাঁদতে তার মাকে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, ও আমাকে ঠকিয়েছে। গীতা বলে, তুমি একদম চিন্তা করো না, আমি সব সামলে নেব, মা আছি তো। ততক্ষণে হরি বাসায় ফিরে নীলার ঘরের দিকে যেতে নিলে গীতা তাকে বলে, ও সজ্ঞানে কিছু করেনি, ওকে নেশা করানো হয়েছিল। হরি বলে, কিসের নেশা? তুমি দেখেছো এই ভিডিও? আমি দেখেছি। আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা সব শেষ করে দিয়েছে, বলে গীতাকে সরিয়ে দিয়ে একের পর এক দরজায় লাথি দিয়ে দরজা খুলে ফেলে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। নীলা আর এই দুনিয়ায় নেই। এটা দেখে হরি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। গীতা নীলার পা ধরে রেখে বারবার হরিকে ডাকলেও কোনো কাজ হয় না। সিন চলে আসে প্রেজেন্টে। চন্দ্রবাবু মিডিয়াতে বলছে হরির জন্যই তার মেয়ে মারা গেছে। সে মেয়েকে তো বাঁচাতে পারবে না, কিন্তু হরিকে সে ছাড়বে না। এই ভিডিও সাহুল হরির ডক্টরকে দেখিয়ে হরির মেন্টাল হেলথের একটি রিপোর্ট তৈরি করে দিতে বলে এমন মেন্টাল পেশেন্ট আমাদের ডিপার্টমেন্টে রাখলে আমাদেরই ক্ষতি হবে। ডক্টর বলে, তুমি যেমন বলছো হরি আসলে তেমন নয়, আমি ওর সাথে কথা বলেছি, ওর সব ঠিক আছে। মেয়ের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছে। সেম ঘটনা আরেকটি মেয়ের সাথে ঘটায় তার পুরনো কথা মনে পড়ে গেছে। তার মনে হচ্ছে ওই 3 চেনের মধ্যে একটি তার মেয়ের। তাই সে ভাবছে তার মেয়ের সাথে শুধু ধোঁকাই নয়, বরং জোরও করা হয়েছে। আর এজন্য সে ইমোশনাল হয়ে পড়েছে। আসলে হরি শুধু একজন পুলিশ অফিসারই নয়, সে একজন বাবাও। আর 3য় চেনের বিলে আসলে হরির নামে ছিল। তাই হরি কেসটাকে নিজের মনে করেই লড়ছে। আর এজন্যই সবাই তাকে কেস থেকে সরাতে চেয়েছে। গীতা ডিভোর্স চেয়েছে। হরি তাকে কিছু বলতে গেলে গীতা বলে, তোমাকে দেখলেই আমার মেয়ের কথা মনে পড়ে, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না, বলে সে চলে যায়। হরি থমাসের সাথে দেখা করতে এসে দেখে সে বাগানে কাজ করছে। হরি বলে, আমার দোষটা কেন তুমি নিজের কাঁধে নিলে? থমাস বলে, আমার কাছে বাঁচার মতো অবশিষ্ট কিছুই নেই, আর সেদিন আপনি ওকে না মারলে আমিই মারতাম। সাহুল হরিকে বলে, তুমি কেন থমাসের সাথে দেখা করতে গিয়েছিলে? তোমার কি মনে হয় তোমাকে বাঁচানোর জন্য আমরা ওকে ফাঁসিয়েছি? ও নিজের ইচ্ছেতেই দোষ নিজের কাঁধে নিয়েছে। সে আরো বলে, চন্দ্রবাবু তোমার শাস্তির জন্য সিএম এর কাছে আবেদন করেছে। চিত্রা বলে, আমি গীতার সাথে কথা বলেছি, ওকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কম বয়সী কয়েকজন ছেলে মেয়ে থমাসের বাসায় এসে বলে তারা এলসার বন্ধু। এলসার শেষ কাজের সময় তাদের পরীক্ষা চলছিল বলে তারা আসতে পারেনি, তাই এখন এসেছে। থমাস তাদের নাম জানতে চাইলে তারা একে একে নাম বলতে থাকে। সেলিন, ক্রিস্টি, অ্যানা, লেন্স আর সাত্তিয়া। থমাসের স্ত্রী তাদের জন্য জুস বানাতে গেলে অ্যানা আর সেলিন তাকে সাহায্য করতে রান্নাঘরে যায়। থমাস লেন্সকে বলে, তুমি এখানে কোথায় থাকো? লেন্স কিছু বলতে না পারলে অ্যানা বলে, অ্যাপেলো টায়ার্সের কালামছড়িতে। থমাস বলে, ইলসার মৃত্যুর পর একজন টিচার কয়েকবার এসেছিল, সে ইলসাকে খুব ভালোবাসতো, তার নামটা যেন কি? অ্যানা বলে, শ্রীদেবী ম্যাম হবে হয়তো। থমাস স্কুলের একটি গ্রুপ ফটো এনে বলে, দেখাও এখানে তোমাদের শ্রীদেবী ম্যাম কে, আর তোমরা কোথায়? লেন্স বলে, আপনি তো পুলিশের মতো প্রশ্ন করছেন। থমাস বলে, আমি পুলিশই। তোমরা আমাকে বোকা বানাতে এসেছো? কারা তোমরা? ক্রিস্টি তাকে একটি ছবি দেখিয়ে বলে, আপনি একে মেরেছিলেন না? আমরা ওর বন্ধু। আপনার মেয়ের সাথে খারাপ করেছিল বলে ওকে মেরেছিলেন, তাই না? ওর সাথে আমিও ছিলাম। লেন্স বলে, আমিও ছিলাম। সাত্তিয়া বলে, আমিও ছিলাম। থমাস ক্রিস্টির কলার চেপে ধরলে সেলিন থমাসের স্ত্রীকে ভিডিও দেখাতে নিলে থমাস তার কান চেপে ধরে শুনতে মানা করে। তখনই সে তার স্ত্রীর নাকে রক্ত দেখতে পায়, মানে জুসে বিষ ছিল। মুহূর্তের মধ্যেই থমাসের অবস্থাও খারাপ হয়ে যায়। সেলিন থমাসকে বলে, তুই যাকে মেরেছিস সে আমার জীবন ছিল। থমাসের স্ত্রী বলে, তোমরা ওর সাথে কেন এমন করলে? শামকে ও মারেনি, হরি স্যার মেরেছে। তারা ভুল মানুষকে মেরেছে বুঝতে পেরে থমাসের ফোন থেকে হরির ছবি নিয়ে নেয়। পরের দিন সেখানে পুলিশ আসলে হরি দেখে একজন স্কুলের গ্রুপ ফটো উঠাচ্ছে, বিষের শিশিতে রক্ত লেগে আছে। রান্নাঘরে গিয়ে 5টি গ্লাস উপর করা দেখতে পায়। উপরে এসে চালের এক অংশ পরিষ্কার দেখতে পায়।
শাহুল এসপিকে ফোন দিয়ে জানায়, মনে হচ্ছে তারা নিজেরাই নিজেদের শেষ করেছে। হাতাহাতির কোনো চিহ্ন নেই। দরজা ভিতর থেকে লাগানো ছিল। হরি এসে বলে তারা আত্মহত্যা করেনি, তাদের পরিকল্পিতভাবে মারা হয়েছে। তারা মেয়ের জন্য মারা গেলে তাদের পাশে মেয়ের ছবি থাকতো, কোনো গ্রুপ ফটো নয়। তারা জুসে বিষ মিশালে শিশি টেবিলে থাকতো, কিচেনে গ্লাস পরিষ্কার থাকতো না। ফিঙ্গারপ্রিন্ট মোছার জন্য গ্লাস ধুয়ে রাখা হয়েছে। সাহুল বলে কোনো গেস্ট আসতে পারে, আর থমাসের স্ত্রী গ্লাস ধুয়ে রাখতে পারে, কেননা দরজা তো ভিতর থেকেই বন্ধ ছিল। হরি বলে কাল রাতে এখানে কেউ এসেছিল, আর তাদের কাজ করে দরজা লাগিয়ে চালের টালি দিয়ে বের হয়ে গেছে। তাদের দুজনের জন্য একটি লেবুই যথেষ্ট ছিল, কিন্তু আমি ডাস্টবিনে 4টি লেবু কাটা দেখেছি। তখনই একজন এসে জানায় একটি গ্লাসে শুধু জোসেফ, অন্যটিতে শুধু তার স্ত্রীর ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। থমাস মিশালে দুটি গ্লাসেই তার ফিঙ্গারপ্রিন্ট থাকতো, আর তার স্ত্রী মিশালে দুটোতেই তার ফিঙ্গারপ্রিন্ট থাকতো, কিন্তু এখানে একটিতে একজনেরই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সুতরাং এটা পরিষ্কার যে এই কাজ তৃতীয় কেউ করেছে। ক্রাইম সিনের সকল এভিডেন্স একত্র করাই ইনভেস্টিগেশন, আর এটা সঠিকভাবে করতে পারলে সত্য ঘটনা জানা যাবে। সাহুল দেখে হরি যা বলেছে তার সবই ঠিক। হরি নীলার বন্ধুদেরকে ডেকে জানতে চায়, তোমরা কি নীলার মধ্যে সন্দেহজনক কিছু দেখেছিলে? একটি মেয়ে বলে, ও মাঝে মাঝে একজনের সাথে দেখা করতে যেত, জানতে চাইলে বলতো সময় হলে বলবে। হরি স্বামীর ছবি দেখিয়ে বলে, তোমরা একে কোথাও দেখেছো? তারা না বললে হরি আবার জানতে চায়, ও একটি নকল চেন বানিয়েছিল, তোমরা কেউ জানো? একটি ছেলে বলে, ওর চেন হারিয়ে গেলে ও আপনার জন্য খুব ভয়ে ছিল, তখন আমিই ওকে চেনটি বানিয়ে দিয়েছিলাম। হরি আবারও জোসেফের মেয়ে অ্যাঞ্জেলের কাছে চেনের ব্যাপারে জানতে চাইলে অ্যাঞ্জেল বলে, আমি তো আপনাকে আগেই বলেছি, ওটি ছিনতাই হয়েছিল। হরি বলে, একই রকম আরো 2টি চেন আমার কাছে রয়েছে, আমি জানি ওদের সাথে কি হয়েছিল, তাই সত্যিটা বলো। এবারে অ্যাঞ্জেল জানায় তার সাথেও একই রকম হয়েছে। হরি স্বামীর ছবি দেখিয়ে বলে, এ ছিল? অ্যাঞ্জেল মানা করে বলে ও তামিলের ছিল। হরি যেতে নিয়ে আবার ফিরে তাকিয়ে জানতে চায় কয়জন ছিল। অ্যাঞ্জেল জানায় 3জন। এরপর হাসিনার কাছে এসে এই চেন তার কাছে কোথা থেকে আসলো জানতে চাইলে হাসিনা জানায় সে কুড়িয়ে পেয়েছে। হরি বলে মিথ্যে বললে মার্ডার কেসের আসামি করে দিব। এবারে হাসিনা জানায় ট্রায়াল রুমে রক্তযুক্ত একটি প্যান্ট ছিল, আর তার মধ্যে ছোট একটি ব্যাগে এই চেনগুলো ছিল। এটি কবের ঘটনা জানতে চাইলে হাসিনা বলে, হিমাচল যাওয়ার একদিন আগে। সেদিনের সিসিটিভি ফুটেজ চেক করলে হাসিনা একটি মেয়েকে দেখিয়ে বলে, এই সেই মেয়ে। হরিরা মেয়েটিকে পার্সেস ম্যানেজারের সাথে কথা বলতে দেখে তার কাছে গিয়ে জানতে চায় সে ওই মেয়েকে কিভাবে চিনে। পার্সেস ম্যানেজার জানায়, যখন আমি বেঙ্গালুরুতে ছিলাম তখন ওর সাথে মাঝে মাঝে আমার পাবে দেখা হতো। হরি তার কাছ থেকে পাবের নাম জেনে নেয়। হরি লিফটে উঠলে দেখা যায় তারা হরির পিছনেই দাঁড়িয়ে আছে। হরি তাদেরকে খুঁজলেও তারা অলরেডি হরির কাছে পৌঁছে গেছে। তারা গাড়ি নিয়ে হরির পিছু করলেও একটু পরেই কৃষ্টি জানায় তাদের বেঙ্গালুরুতে ফিরে যাওয়া উচিত। হরি এনাকে চিনে ফেলেছে। সেলিন বলে, গাড়ি থামা, নইলে লাফ দিব। এরপর গাড়ি থেকে নেমে বলে, তোরা এনাকে বাঁচাতে চাস তো বাঁচা, যে গেছে সে তো আমার ছিল, তোদের কি? ল্যান্স এসে বলে, যে গেছে সে তোর একার ছিল না, সে আমার ভাই ছিল। সাত্তিয়া এসে সেলিনকে বলে, ও এনাকে চিনে ফেলেছে, ও ধরা পড়লে আমরা সবাই ধরা পড়ব, একটু বোঝ, কথা দিচ্ছি হরি আমাদের সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এনা এসে সেলিনকে পিছন থেকে জড়িয়ে ধরে। সাহুল এসপিকে বলে, আপনি কি হরির জন্য ডিজিপিকে রিকোয়েস্ট করতে পারবেন? এসপি বলে, ডিজিপি চার্জ ফাইল করে হরিকে অ্যারেস্ট করতে বলেছে। স্পেশাল ব্রাঞ্চের খবর অনুযায়ী অনেক লোক একত্রিত হয়ে কালেক্টর অফিসে যাবে হরির শাস্তির দাবি জানাতে। সাহুল বলে, মন্ত্রীর পিএস আমার বন্ধু, আমি কি ওর সাথে কথা বলে দেখব? এসপি বলে, এখন না, পরে। এসপি হরির কাছে থমাসের কেস সম্পর্কে জানতে চাইলে হরি বলে, থমাসের মৃত্যু অবশ্যই খুন, আর এটা খুবই প্ল্যান করে প্রতিশোধ নিতে করা হয়েছে। এর কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে হরি বলে, আমার ইনভেস্টিগেশন অনুযায়ী থমাসের সাথে কারো শত্রুতা ছিল না। সে যেদিন বের হয়েছে সেদিনই তাকে মারা হয়েছে, যাতে এটা আত্মহত্যা হিসেবে দেখানো যায়। কোনো সাসপেক্ট রয়েছে কিনা জানতে চাইলে হরি বলে,
শ্যামের বন্ধুরা হতে পারে। শ্যাম বেঙ্গালুরু থেকে এখানে এসেছিল। তার এখানে কোনো বন্ধু ছিল না। শ্যামের ল্যাপটপে অ্যাঞ্জেল নামের একজনের ভিডিও ছিল, যে সিআই জোসেফের মেয়ে। অ্যাঞ্জেলের সাথে শ্যাম অন্যায় করেনি, করেছে অন্য তিনজন। মানে এটা একটি গ্যাংয়ের কাজ। এজন্য শ্যামের ল্যাপটপে অ্যাঞ্জেলের ভিডিও পাওয়া গেছে। আর এই চেনগুলো হাসিনা বেঙ্গালুরুর এক মেয়ের থেকে পেয়েছিল। তাই বলা যায় এটা বেঙ্গালুরুর গ্যাং। এজন্যই আমার মনে হয় সিআই জোসেফ আর থমাসের মৃত্যু রিলেটেড। তাই ইনভেস্টিগেশনের জন্য আমাকে বেঙ্গালুরু যেতে হবে। এসআই হরিকে বাইরে যেতে বলে সাহুলকে বলে আমি হরির অ্যারেস্ট 1 সপ্তাহের জন্য আটকাতে পারবো। আর তুমি মন্ত্রীর পিএস এর সাথে কথা বলো। হরি তার টিম নিয়ে বেঙ্গালুরু এসে জোসেফের কেস ফাইল নিয়ে নেয়। তারা পার্সেস ম্যানেজারের বলা পাবের উপর নজর রাখে। হরি জোসেফের ঘরে এসে কিভাবে কি হতে পারে কল্পনা করে। হরি প্রবীণকে বলে আমার মনে হয় জোসেফ লেখার সময় ভয়ে ছিল। প্রবীণ বলে সাধারণত সবাই ভয়েই থাকে। হরি বলে অভিজ্ঞতা থেকে বলছি, যারা ইচ্ছাকৃত মারা যায় তাদের হ্যান্ডরাইটিং রেগুলার হ্যান্ডরাইটিং এর মতোই হয়, কিন্তু যাদের বাঁচার ইচ্ছে থাকা সত্ত্বেও এটা করতে হয় তাদের হ্যান্ডরাইটিং ভয়ে মিশ্রিত হয়। এটাও তেমনই ছিল। প্রবীণ বলে এটা তো শুধু আপনার অনুমান, তাই না? হরি জানতে চায় যদি তুমি হতে তাহলে রশির গিট কোথায় দিতে? প্রবীণ বলে ঘাড়ের পিছনে। কেন জানতে চাইলে সে বলে এটি মেডুলা অবলঙ্গাটা এবং মেরুদণ্ডের কর্ডের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে মৃত্যু সহজ হয়। হরি বলে যদি তুমি এটা জানো তাহলে জোসেফও জানতো। তাহলে সে গিট সাইডে রেখেছে কেন? আর ইউনিফর্ম পরেই কেন সে আত্মহত্যা করলো? আমরা কিছু মিস করছি। তখনই হেনা ফোন দিয়ে জানায় এনা পাবে এসেছে, আমি নজর রাখছি। হরিরা গাড়িতে ট্র্যাকার লাগিয়ে পাবের ভিতরে যায়। নিচ থেকে ঠিক মতো দেখতে না পাওয়ায় হরিরা উপর থেকে খুঁজে একসময় পেয়েও যায়। এনা ওয়াশরুমে গেলে হেনাও তার পিছনে যায়। হেনা এনার উপর নজর রাখছে এটা বুঝতে পেরে এনা হেনাকে ধাক্কা দিয়ে চলে যায়। এনা গাড়ি নিয়ে বের হয়ে গেলে হেনারাও গাড়ি নিয়ে তার পিছু নেয়। এনা কৃষ্টিকে ফোন দিয়ে বলে হরি তার পিছু নিয়েছে, এখন সে কি করবে? কৃষ্টি বলে তোর ফোন ফেলে দে, হয়তো ওরা তোকে ট্র্যাক করছে, এরপর আমাদের এখানে চলে আয়। কিন্তু তারা তো ট্র্যাকার গাড়িতে লাগিয়েছিল। কিছু দূর গিয়ে এনা গাড়ি রোডের অন্য পাশে নিয়ে যায়। আরো কিছুক্ষণ পর এনা গাড়ি ঘুরিয়ে অন্যদিকে চলে যায় আর গাড়ির গতি বন্ধ হয়ে যায়। হরি ট্রাকার ফলো করে গাড়ির কাছে আসলে দেখে গাড়িতে কেউ নেই। হরি চলে যেতে নিলে এনা তাকে চাপা দিতে নেয়। হরি কোনো রকমে সরে যায়। এনা গাড়ি পিছনে নেয় আর হরি সামনে দৌড়াতে থাকে। তখনই পাশের রাস্তা থেকে ট্রাক এসে এনার গাড়িতে ধাক্কা দেয় আর এনা সেখানেই মারা যায়। রাগ সামলাতে না পেরে কৃষ্টি সবকিছু ভাঙচুর করে চিৎকার করতে থাকে। হাসপাতালে হরি ডাক্তারকে বলে এই মেয়ে কেরালার সাসপেক্ট, আমরা তার সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই জানি না। যদি কেউ দেখা করতে আসে আমাকে জানাবেন বলে তার ফোন নম্বর ডক্টরকে দেয়। একজন এসে হরিকে জানায় গাড়িটি কৃষ্টিপুলে কারো নামে রেজিস্ট্রি করা। এদিকে কৃষ্টির দল এনাকে দেখতে হাসপাতালে আসে। ডক্টর এসে বলে তোমরা কারা, তোমাদের কে এখানে আসার পারমিশন দিয়েছে? তারা কোনো কথা না বললে ডক্টর হরিকে ফোন দেয়। সাত্তিয়া এসে তার ফোন নিয়ে ভেঙে ফেলে। অপর প্রান্ত থেকে কোনো সাড়া না পেয়ে হরি বুঝতে পারে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। অ্যান্থনি হরিকে দৌড়াতে দেখে। হরি এসে দেখে তারা অলরেডি ডক্টরকে আহত করে ফেলেছে। এক একজন এক এক দিক থেকে হরিকে আঘাত করলেও হরিও কম যায় না। হাজার হোক এক আহত বাবার তার মেয়ের সম্মান আর মৃত্যুর প্রতিশোধের লড়াই। এই অবস্থায় একজন বাবা কোনোভাবেই হারতে পারে না। এর মধ্যে অ্যান্থনিও চলে আসে। কৃষ্টি এসে অ্যান্থনির কাঁধে পায়ে চাকু বসিয়ে দেয়। সে হরির কাঁধেও চাকু বসায়, কিন্তু হরি থেমে থাকে না। সেই অবস্থাতেই সবাইকে মারতে থাকে। ডক্টর উঠে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। ডক্টরকে জিম্মি করে সবাই লিফটে গিয়ে ওঠে। তারা পালিয়ে এক কবরস্থানে আসলে সেলিন চিৎকার করে কৃষ্টিকে বলে বলেছিলাম ওকে মেরে ফেলতে, কি হলো এখন? শামকে হারালাম, এনাকে হারালাম। কৃষ্টি তাকে বারবার থামতে বললেও সেলিন না থামলে কৃষ্টি তার গলা চেপে ধরলে সাত্তিয়া এসে বলে ও কি ভুল বলেছে, ওরা এখন আমাদের চিনে ফেলেছে, এখন আমরা কি করব? কৃষ্টি রেগে বলে এখন কেন বলছিস? যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন তো চুপ করে থাকিস। সেদিন গাড়িতে ঝামেলা না করলে আমরা সবাই বেঁচে থাকতাম। সাত্তিয়া বলে ঠিক আছে, এখন কি করবি সেটা বল। আমরা ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করি যতক্ষণ না ও এসে আমাদেরকে মেরে ফেলে। কৃষ্টি বলে তুই ঠিকই বলেছিস,
যেহেতু ও আমাদের চিনেই ফেলেছে তাহলে আমাদের আর লুকিয়ে থাকার কোনো মানেই হয় না। সেলিনকে বলে, তুই প্রতিশোধ চাস তাই না? আমরা প্রতিশোধ নেব। যেটা ওরা শুরু করেছিল সেটা আমরা শেষ করব। অবস্থা বুঝুন, শুরু ওদের আর শেষও ওদের, কিন্তু দোষ সব পুলিশের। তখনই সেখান দিয়ে পুলিশের গাড়ি যাওয়ায় তারা সেখান থেকে চলে যায়। প্রবীণ রিপোর্ট এনে হরিকে বলে, কোনো সমস্যা নেই, দুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। এক পুলিশ হরিকে বলে ডক্টর কণিকা তাকে কিছু বলতে চায়। অ্যান্থনির তখনও জ্ঞান ফেরেনি। ডক্টর কণিকা হরিকে বলে, আমি ওই দুজন মেয়েকেই চিনি। স্কুলের ছোট ছোট বাচ্চাদের কাছে ড্রাগ বিক্রি করার জন্য তাদের অ্যারেস্ট করা হয়েছিল। আর তারা নিজেরাও অ্যাডিক্টেড, তাই তাদের শুধরানোর জন্য এখানে পাঠানো হয়েছিল। তারা যখন এখানে ছিল তারা পাগলের মতো আচরণ করত। তাদের সামলানো খুব কঠিন ছিল। প্রবীণ হরিকে বলে, হোসা রোড জেলে ওই মেয়ের নামে কেস রয়েছে, ওর নাম অ্যানা। ওই কেসে আরো দুজন ছিল। সিআই জোসেফ এই কেস ফাইল করেছিল। বাকি দুজন কে ছিল জানতে চাইলে প্রবীণ বলে, একজন শাম আর অন্যজনের নাম সেলেন। হোসা রোড পুলিশ স্টেশনে এসে শামের ছবি দেখালে সেই স্টেশনের ড্রাইভার তাকে চিনতে পারে। হরি সেদিন কি হয়েছিল জানতে চাইলে ড্রাইভার বলে, একজন কল দিয়ে বাসে ঝামেলার কথা বললে আমরা সেখানে যাই। আর তাদের কাছে ড্রাগ পাওয়া যাওয়ায় তাদের নামে ড্রাগের কেস হয়েছিল। হরি জানতে চায় এতটুকুই? লোকটি হ্যাঁ বললে সেখানকার ইন্সপেক্টর বলে, এ জোসেফ স্যারের কেস ইনভেস্টিগেশন করতে এসেছে, সত্য কথা বলো। লোকটি বলে, আমরা সেখানে গেলে একজন বলে দুইজন মেয়ে আর একজন ছেলে বাসে ড্রাগ নিচ্ছিল। কন্ট্রাক্টর নিষেধ করায় তারা তাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। জোসেফ স্যার তাদের ব্যাগে ড্রাগ দেখে তাদেরকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসার সময় সে ব্যাগ থেকে ড্রাগ বের করে নিজেই ব্যবহার করছিল। পুলিশকে ড্রাগ নিতে দেখে শাম বলে, যত টাকা চান দিব, দয়া করে কেস লিখবেন না। জোসেফ বলে, তা তো আমি নিবই। আর কি দিবি? এনার পায়ে হাত দিয়ে বলে, তুই তো বুঝতে পারছিস আমি কি চাই। তারা সবাই হাত সরানোর জন্য রিকোয়েস্ট করে, তবুও জোসেফ হাত না সরালে এনা জোসেফের মুখে থুতু দেয়। এতে জোসেফ শয়তানের মতো হাসে আর ড্রাইভারকে গাড়ি ঘুরাতে বলে। ড্রাইভারের ইচ্ছা না থাকলেও সিনিয়রের কথা শুনতেই হয়। গাড়ি জঙ্গলে নিয়ে গেলে জোসেফ এনা আর সেলিনকে হ্যান্ডকাফ দিয়ে গাছের সাথে বেঁধে ফেলে। শাম ভিতর থেকে চিৎকার করতে থাকে আর জোসেফ তাদের সাথে পৈশাচিক নির্যাতন চালায়। এখানে কে অপরাধ করেছে সেটা কোনো বিষয় নয়, বরং কে কত বেশি অপরাধ করেছে সেটাই বিষয়। হরি সাহুল আর এসপিকে বলে, ওই ঘটনার পর ওরা প্রতিশোধ নিতে জোসেফের মেয়ের ভিডিও বানায় আর সেটা দেখিয়ে জোসেফকে আত্মহত্যা করতে বাধ্য করে। এসপি চন্দ্রবাবুকে ডাকে আর সাহুল তাকে সামদের ছবি দেখিয়ে তাদের চিনে কিনা জানতে চাইলে চন্দ্রবাবু হ্যাঁ বলে। কিভাবে চিনে জানতে চাইলে চন্দ্রবাবু বলতে শুরু করে, সেদিন সে বাসে বসে মেয়ের সাথে কথা বলছিল, তখন বাসের একজন যাত্রী তাকে ডাকে আর বলে বাসে ঝামেলা হচ্ছে। চন্দ্রবাবু সেখানে গেলে ওই যাত্রী বলে, এই তিনজন এখানে বসে নেশা করছে, আরেকজন বলেছে বলে এরা তার গায়ে হাত তুলেছে, তাদের ব্যাগে ড্রাগ রয়েছে। চন্দ্রবাবু তাদের ব্যাগ নিতে নিলে শাম তার গায়েও হাত তোলে। চন্দ্রবাবু ওদের সাথে না পেরে গাড়ির দরজা লাগিয়ে দিয়ে পুলিশকে ফোন করে ওদেরকে ধরিয়ে দেয়। তখন সাহুল চন্দ্রবাবুকে বলে, তোমার মেয়ের সাথে যা হয়েছে তা এরাই করেছে। চন্দ্রবাবু বলে, সেই ঘটনার কয় বছর হয়ে গেছে আর আপনারা বলছেন তারাই আমার মেয়েকে মেরেছে। আমার মেয়ের মৃত্যুর কারণ একজনই, আর সে এখানেই বসে আছে। আসলে আপনারা আপনাদের লোককে বাঁচাতে চাইছেন, কিন্তু আমি তাকে শাস্তি পাইয়েই ছাড়বো। সাহুল আর হরি পারিবারিক আদালতের সামনে দাঁড়িয়ে আছে। সাহুল গীতাকে ডাকলে গীতা বলে, যদি ডিভোর্স সম্পর্কিত কিছু হয় তাহলে বলো না। সাহুল বলে, এটা অন্য কেস বলে তার হাতে ফোন দিয়ে জানতে চায়, এদের চিনো? ঘটনা চলে আসে সেদিন বাসে। নীলা ঘুমানোর বৃথা চেষ্টা করছিল। গীতা সে কিছু খাবে কিনা জানতে চাইলে নীলা হ্যাঁ জানায়। গীতা খাবার নিতে নিচু হলে নীলা সিটের ফাঁকা দিয়ে সামদেরকে ফোনে করে ড্রাগ নিতে দেখে। নীলাকে সেদিকে তাকাতে দেখে গীতাও সেদিকে তাকায় আর সেও তাদের দেখতে পায়। গীতা তাদের কাছে গিয়ে বলে, পাবলিক প্লেসে এসব কি করছো? তারা কোনো কথা না বললে গীতা কন্ট্রাক্টরকে ডাকে। শ্যাম গীতাকে বলে, তোকে কিছু করেছি না তোর মেয়েকে?
এনা ফোন নীলার দিকে এগিয়ে দিয়ে বলে, ট্রাই করবে? গীতা রেগে ফোন ফেলে দেয়। অমনি এনা গীতার গলা চেপে ধরে আর শাম তাকে চড় মেরে ফেলে দেয়। তখন গীতাই চন্দ্রবাবুকে পুলিশে ফোন করতে বলে। যাওয়ার সময় তারা এমনভাবে গীতা আর নীলাকে দেখে যেন তাদেরকে গিলে খাবে। হরির বুঝতে বাকি থাকে না যে সেদিনের ওই ঘটনার জন্যই তার নিষ্পাপ মেয়ের জীবনটা গেছে। ওই একটা ঘটনাকে কেন্দ্র করেই এতগুলো মানুষের জীবনের নির্মম পরিণতি করছে। সাহুল সবকিছু গীতাকে জানাতে চাইলে হরি বলে, যা কিছু হয়ে যাক ওকে কিচ্ছু বলবে না। তাহলে এতদিন ধরে আমি যে অপরাধ বোধে ভুগছি ওর সাথেও তেমনটাই হবে। আদালতে গীতার উকিল বলে হরির জন্যই তাদের বড় মেয়ে মারা গেছে। এখন তার ক্ষতিকর আচরণ তার ছোট মেয়ের মানসিক এবং শারীরিক বিকাশকে বাধাগ্রস্ত করছে। এজন্যই গীতা হরির থেকে আলাদা হতে চায় আর সেই জন্য সে আদালতে হাজির হয়েছে। যেহেতু কাউন্সিলিংয়ে কোনো কাজ হয়নি তাই আমার অনুরোধ আদালত যেন এদেরকে আলাদা করে দেয়। প্রবীণ হরিকে ফোন দিয়ে বলে এনার লাস্ট কল যাকে করেছিল তার নাম্বার পাওয়া গেছে আর সেটা 15 মিনিট আগে চন্দ্রবাবুর বাড়ির আশেপাশে অ্যাক্টিভ ছিল। হরি কিছু একটা বুঝতে পেরে বলে, তুমি এক্ষুনি চন্দ্রবাবুর বাড়ি যাও আর সে যেন তোমায় না দেখে। প্রবীণ সেখানে গিয়ে জানতে পারে চন্দ্রবাবু আধ ঘন্টা আগেই কাজে গেছে। হরি চন্দ্রবাবুকে ফোন দিলে চন্দ্রবাবু তা রিসিভ করে না। হরিচন্দ্রবাবুর কাজের জায়গায় গিয়ে চন্দ্রবাবু কোথায় জানতে চাইলে একজন বলে সে স্টুডিওতে গেছে। হরি স্টুডিও এসে জানতে পারে চন্দ্রবাবু এক্ষুনি বেরিয়ে গেল। এদিকে দেখা যায় চন্দ্রবাবু তার মেয়ের ছবি ফ্রেমে বাঁধিয়ে যাওয়ার সময় ছাত্রীয়ারা এখানে সেখানে দাঁড়িয়ে তাকে ফলো করছে। চন্দ্রবাবু স্টেশনে পৌঁছালে হরিরাও সেখানে পৌঁছে যায়, কিন্তু একটি বাস তাদের মধ্যে চলে আসলে হরিরা আর তাকে দেখতে পায় না। চন্দ্রবাবু দুই বাসের মাঝখানে ঢুকলে দেখে সেলিন সামনে দাঁড়িয়ে আছে আর কৃষ্টি এসে তার বুকে ছুরি মেরে দেয়। হরিরা সেখানে পৌঁছালে দেখে কৃষ্টি শয়তানের হাসি দিয়ে চলে যাচ্ছে। হরি চন্দ্রবাবুকে হাসপাতালে পাঠাতে বলে তাদের পিছু নিতে গেলে দেখে তারা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। হরি কিছু একটা ভেবে দ্রুত গীতার বাসায় যায়। সেখানে গিয়ে জানতে পারে গীতা ঘন্টাখানেক আগে মেয়েকে নিয়ে তার বাবার বাসায় গেছে। গীতা টেবিলে খাবার দেয় আর মিন্নু তাদের পোষা কুকুরের সাথে খেলতে বাইরে যায়। গীতা মিন্নুকে ডাকতে ডাকতে বাইরে যেতে নিলে মিন্নুকে রক্তাক্ত অবস্থায় দেখে। তখনই তার পিছনে কৃষ্টি এসে দাঁড়ায়। দেয়ালে মিন্নুর নানুর সৈনিকের ছবি দেখে কৃষ্টি বলে, তোমার নানু তো হিরো ছিল, তাহলে চলো একটা গেম খেলা যাক। হরিকে ফোন দিয়ে মিন্নুদের দেখিয়ে কৃষ্টি বলে, এদের বাঁচাতে চাইলে দ্রুত চলে আয়, একলা। সাহুল হরিকে ফোন দিয়ে বলে, আমি গীতাকে ট্রাই করছি কিন্তু ধরছে না, আমি আবার দেখছি। হরি তাকে বলে, এসপিকে বলে দিও আমি এই কাজের যোগ্য নই। কৃষ্টি নীলার ভিডিও অন করে গীতাকে দেখতে বললে গীতা দেখতে না চাইলে কৃষ্টি বলে, না দেখলে তোর ছোট মেয়েরও এমন ভিডিও বানাবো। গীতা বাধ্য হয়ে ছোট মেয়েকে বাঁচাতে বড় মেয়ের ভিডিও দেখতে চোখ মেলে, যা আসলে সব মায়ের জন্যই অসম্ভব। কিন্তু এদের জঘন্য মানসিকতার সাথে তো গীতার পারার উপায় নেই। গীতার বাবা সাত্তিয়াকে তার পাশে বসে ধূমপান করতে দেখে তার হাতের ড্রিঙ্ক সেখানে ছুঁড়ে মারে। সাথে সাথে সাত্তিয়ার গায়ে আগুন লেগে যায়। লেন্স গীতার বাবাকে লাথি মেরে ফেলে দেয় আর সবাই আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়লে গীতার বাবা গীতাকে ইশারা করে বন্দুক রাখা ড্রয়ার দেখায়। আগুন নিভিয়ে সবাই তাদের দিকে এগিয়ে আসতে নিলে গীতার বাবা তাদের দিকে বন্দুক তাক করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। গীতার বাবা এলোমেলো গুলি করতে থাকে আর গীতাদের পালাতে বলে। গীতার বাবা গাড়ির দিকে তাকালে কৃষ্টি সেটা দেখতে পেয়ে তার বুকে চাকু ঢুকিয়ে দেয় আর সে সেখানেই মারা যায়। আইনকে সম্মান করে তাদের গায়ে গুলি না করার ভুলটাই তার জীবনটা কেড়ে নেয়। এরপর তারা গাড়ি নিয়ে মিন্নুদের ফলো করে। কৃষ্টি তাদের গাড়ি পাশের রাস্তা দিয়ে এনে গীতাদের গাড়ির সামনে দাঁড়ায়। গীতা প্রাণপণে চেষ্টা করলেও কিছুই করতে পারে না। কৃষ্টি গীতার পেটে চাকু মেরে গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু গাড়িতে গিয়ে দেখে মিন্নু গাড়িতে নেই। এদিকে মিন্নু গাড়ি থেকে বের হয়ে বনের ভিতরের দিকে দৌড়াচ্ছে। কৃষ্টিও সেদিকে যায়। হরি গীতার কাছে আসলে গীতা তাকে সরি বলে,
কারণ এতক্ষণে সে বুঝে গেছে তার জন্যই তার মেয়েকে মরতে হয়েছে। হরি গীতাকে গাড়ির সাথে হেলান দিয়ে বসিয়ে জানতে চায় আমাদের মেয়ে কোথায়। গীতা দেখিয়ে দিলে হরিও সেদিকে যায়। মিন্নু বনের ভিতর এক পরিত্যক্ত ঘরে লুকায়। কৃষ্টি সেখানে এসে মিন্নুকে খুঁজতে থাকলে মিন্নু লক্ষ্য করে একটি দড়ির সাথে অনেকগুলো কাঠ বাঁধা। মিন্নু দড়ি ধরে টান দিলে সবগুলো কাঠ কৃষ্টির উপরে পড়লে কৃষ্টি ব্যথায় চিৎকার করলে বাকিরাও সেদিকে আসে। মিন্নু বের হয়ে যেতে নিলে বাকিদের সেদিকে আসতে দেখে সে আবার ঘরের ভিতরে লুকিয়ে পড়ে। একজন মিন্নুর দিকে এগিয়ে যেতে নিলে তার মাথায় বালতি এসে লাগে। দেখা যায় এটা হরিই মেরেছে। মিন্নু বাবাকে দেখে যেন প্রাণ ফিরে পায়। শুরু হয় সন্তান হারানো এক বাবার প্রতিশোধের আঘাত। তারা এতজন হলেও হরির সাথে পেরে ওঠে না। কৃষ্টি মিন্নুর দিকে যেতে নিলে হরি সবাইকে আহত করে কৃষ্টিকে পেছন থেকে জাপটে ধরে লাফ দিলে ঘরের বেড়া ভেঙে বাইরে এসে পড়ে। সে এমনভাবে কৃষ্টির গলা চেপে ধরে যেন আজই তার শেষ দিন। আর হরির চোখের সামনে শুধু তার মাসুম মেয়ের হাসি মাখা মুখটাই দেখতে পায়। তখনই বাকি পুলিশেরা এসে তাকে সারিয়ে নেয়। সাহুল বলে গীতাকে হাসপাতালে পাঠিয়েছি। হরি বলে বাকিরা ভিতরে আছে। কয়েক মাস পরে মিন্নুর জন্মদিনে সবাই আনন্দ করছে। হরি আর গীতা এখনো একসাথেই আছে। চিত্রা আর সাহুল সেখানে আসে আর সাহুল জানতে চায় তুই কাল কোথায় ছিলি? ফোনে কল ঢুকছিল না কেন? হরি বলে বাসায়ই ছিলাম, ফোন বন্ধ ছিল। সাহুল বলে খবর দেখেছিস? আসলে গতকাল ওই 3 আসামি ছাড়া পায় আর সেলিম তাদের নিয়ে যায়। একজন এসে তাদের কিছু লেবু দিয়ে যায়। লেবুর নামে আসলে সেখানে ড্রাগ ছিল। এতদিন পর বাইরে এসে মনের সুখে ড্রাগ নেয় আর কৃষ্টি বলে গেম অন, আমি ওই অফিসারকে খুঁজে পেলেই ওর মাথা কেটে ফেলবো। তখনই সাত্তিয়া তার দিকে এগিয়ে আসে। খবরে বলে গতকাল ছাড়া পাওয়ার পর ওই 4 আসামির মৃতদেহ পাওয়া গেছে। ইনভেস্টিগেশন টিম জানিয়েছে ড্রাগের ওভারডোজের কারণেই তাদের মৃত্যু হয়েছে। সাহুল হাড়ির দিকে তাকালে হাড়িও তার দিকে এমনভাবে তাকায় যেন সে কিছু জানেই না। এদিকে দেখা যায় তাদের সকলের নাকে রক্ত আসে। লেন্স হাত দিয়ে সামনে দেখালে কৃষ্টি সেদিকে এগিয়ে যায় আর হরির সামনে এসে তার পথ চলা চিরদিনের জন্য শেষ হয়ে যায়। মুভিতে তাদের জঘন্যতম নিকৃষ্ট কাজের এটাই সর্বোচ্চ শাস্তি হতে পারে, কিন্তু আমার কাছে সর্বোচ্চ শাস্তি কখনো মৃত্যুদণ্ড নয়। আমার মতে সর্বোচ্চ শাস্তি হলো অপরাধী ঠিক এমন অবস্থা করা যাতে সে প্রতিটি মুহূর্তেই মৃত্যুর মতো যন্ত্রণা পায় আর নিজের মৃত্যু কামনা করে, কিন্তু মরতেও পারবে না। আর প্রতিটি মুহূর্তেই সে এটা অনুভব করবে যে সে কত বড় অন্যায় করেছে। আপনাদের কার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আর যাবার আগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে আপনাদের পছন্দের নতুন অথবা পুরনো কোনো মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।